স্টোরি কালেক্ট করি। আসলে প্রথমতই কোনো ভিকটিম আসলে যার সাথে ঘটেছে তাই সে আসলে শেয়ার করতে চায় না। তো খুব জোরাজুরি করে কষ্ট করে আসলে এই ঘটনাগুলো তাদের কাছ থেকে কালেক্ট করতে হয়। তো আমি সেভাবে অনেক জোরাজুরি করবো, তিনি রাজি হন এবং তাকে নিয়ে আমরা আসলে আমি লক্ষ্মীপুর মোড়ে চা খেতে আসলে যাই। তো চা খেতে খেতে আসলে তিনি ঘটনাটা আমাকে শেয়ার করেন। তো তিনি যেভাবে শেয়ার করছেন আমি সেভাবে শেয়ার করার চেষ্টা করছি। আমি ঘটনায় তিনি যেহেতু নামগুলো ইয়ে করতে আসলে বারণ করছেন, রিভিল করতে বারণ করছেন, সেটা আমি ছদ্মনাম ইউজ করবো, যেহেতু তিনি এখনো আসলে ওই পেশায় নিয়োজিত আছেন। তো তার নাম আসলে হারুন। তো হারুন ভাই আমাকে যেভাবে শেয়ার করেছেন আমি সেভাবেই শেয়ার করার চেষ্টা করছি। তো হারুন ভাই আসলে 2000 সাল থেকে তিনি আসলে অ্যাম্বুলেন্স ড্রাইভারিতে নিয়োজিত ছিলেন। প্রথমেই তিনি আসলে অ্যাসিস্ট্যান্ট হিসেবে একজনের কাজ করতেন, পরে তিনি নিজেই আসলে অ্যাম্বুলেন্স ড্রাইভারি শুরু করেন এবং তিনি অনেক সরকারি বেসরকারি অনেকের ব্যক্তি মালিকানাধীন তিনি অ্যাম্বুলেন্স চালিয়েছেন। তো 2012 সাল পর্যন্ত তার জীবনটা অনেক ভালোই চলছে এবং এর মধ্যে তার সাথে কোনো ভৌতিক কোনো ঘটনা ঘটে নাই। তিনি অনেক অদ্ভুত লাশ দেখেছেন, অনেক ছিলে যাওয়া, ফেটে যাওয়া, দুমড়ে মুচড়ে যাওয়া লাশ তিনি দেখেছেন, কিন্তু কখনো ভয় পান নাই। অনেক সাহসী একজন মানুষ তিনি ছিলেন। তো 2012 সালে আসলে তার সাথে যে ঘটনাটা ঘটে যায়, আসলে সেই ঘটনাটা তার পুরো জীবনকে এগুলো পালন করে দেয়। তো 2012 সালের শীতের সময় করা ঘটনা, যত তার সম্ভাব্য মনে আছে তিনি বললেন আসলে নভেম্বর ডিসেম্বরের সময়টা হতে পারে। ওই সময় তিনি আসলে যথারীতি রাজশাহী মেডিকেলের সামনে তিনি ওখানে রাত 12টা 1টার দিকে তিনি আসলে অ্যাম্বুলেন্সে বসেছিলেন। হঠাৎ করে তিনি দেখলেন একটা মধ্যবয়স্ক মহিলা, তার বয়স তাও 50 হবে, 45 থেকে 50 হতে পারে, কান্না জর্জরিত অবস্থায় তাকে বলছে যে তার একটা মেয়ে মারা গেছে, তাকে লাশটা তিনি আসলে বহন করে বাসায় দিয়ে আসতে পারবেন কিনা। তো হারুন ভাই আসলে সেদিন কোনো টিপ পেয়েছিলেন না, তো তিনি এজন্য আসলে এক কথায় রাজি হয়ে যান। তো ভাড়াটারে মিটিয়ে আসলে সবকিছু রেডি হওয়ার পরে তিনি আসলে তার অ্যাসিস্ট্যান্ট স্বপনকে তিনি ডাকতেন। তো স্বপন এসে যথারীতি করে মেডিকেল লাশ রিলিজ করলে তিনি স্বপন যেটা করে কি লাশ ধরে ধরে আসলে গাড়ির ভিতরে উঠায়, অ্যাম্বুলেন্সের ভিতরে উঠায়। তো তিনি যেটুকু খেয়াল করলেন লাশটা বেড়াই আসলে মোড়ানো ছিল, তবে একটু একটু করে ফাঁক দিয়ে যেটুকু দেখা যাচ্ছিল তিনি দেখলেন যে মেয়েটা মনে হচ্ছিল যে লাল শাড়ি পরে আছে, লাল বেনারসি শাড়ি পরে আছে, এরকম একটা মনে হচ্ছিল তার। তো যাই হোক তিনি আসলে জিজ্ঞেস করলেন যে মেয়ের সাথে যে ছিল আর কি, ডেলিভারির সাথে ছিল যিনি মা ছিলেন। তো আরেকটা তিনি মধ্যবয়স্ক একটা লোককে দেখলেন, হয়তো 50 ঊর্ধ্ব বয়স হবে, এবং একটা মেয়ে ছিল সাথে, 18 থেকে 20 বছর বয়সী একটা মেয়ে। তো ওই 18 থেকে 20 বছরের মেয়ে, এটা হয়তো তার বোন হতে পারে। এইভাবে তিনি জিজ্ঞেস করলেন যে আসলে কি হয়েছে, কিভাবে মারা গেল। তো মেয়েটি যেভাবে বলে এটা আসলে তার বোন এবং এটা বড় বোন, এবং আসলে সুইসাইড করে মারা যায়। তো এরপর যেটা হয় তিনি আর বেশি কিছু জানতে চান না। তো তার গন্তব্য যেটা ছিল হচ্ছে, আমরা অনেকেই রাজশাহীর মানুষরা চিনবে জায়গাটা, রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার দিগ্রাম আর কি, একটা গ্রাম, প্রত্যন্ত গ্রামে। তো যেটা হয় কি তিনি আসলে গাড়িতে সবকিছু রেডি করে তিনি শুরু করবেন, এবং লাশের সাথে কে যাবে জিজ্ঞেস করতে তিনি দেখলেন যে আসলে বাবা মা যে ছিল তারা আসলে যাবেন না, শুধু ওই মেয়েটাই যাবেন। তো তিনি অনেক লাশ বহন করেছেন, দেখেছেন 3-4 জন লোক সাথে যায়। তো যেটা হয়, কোনো একটা মেয়ে দেখা যাচ্ছে অল্প বয়সী মেয়ের সাথে যাবে, তিনি এটা কখনো ওইভাবে দেখেন না। তো যদিও তিনি আসলে মানে তেমনটা কিছু বললেন না। তো মেয়েটা ভিতরে উঠে যাওয়ার পরে তিনি আসলে গাড়ি ছেড়ে দিলেন। এরপর তিনি লক্ষ্মীপুর হয়ে চাপাই রোডটা নিলেন, চাপাই নবগঞ্জের রোডটা নিয়ে তিনি হাইওয়ে নিয়ে তিনি চালানো শুরু করলেন। তো 10 মিনিট কি 15 মিনিট হবে এরকম চালানোর পর হঠাৎ করে তার মনে হচ্ছে যে তার প্রচন্ড গরম লাগছে, তিনি অনেক ঘামছেন। অথচ কিন্তু এটা কিন্তু শীতের রাত ছিল, নভেম্বর ডিসেম্বর, মানে সিলেট রাজশাহীতে কত শীত পড়ে সেটা আপনারা সবাই কিন্তু জানেন। তো সেই শীতের মধ্যেও, কনকনে শীতের মধ্যে তিনি যেন ঘামছেন, তাকে যেন অত্যন্ত গরম লাগছে। পাশে থাকা আসলে স্বপন তখন ঘুমিয়েছিল, আসলে সারাদিন সে ক্লান্ত ছিল, কারণ সে পাশে ঘুমিয়েছিল। তিনি আসলে তাকে ডাকলেন না, বাট তার অনেক গরম ফিল হচ্ছে, তিনি এসিটা চালিয়ে দিলেন। এসিটা চালিয়ে দেওয়ার পরে আসলে তিনি খেয়াল করছেন যে তার আসলে অত্যাধিক গরম লাগছে। তিনি সোয়েটার পরেছিলেন, সোয়েটারটা তিনি খুলে ফেললেন এবং সেই শার্ট পরিচিত ছিলেন নিচে। তো এরপর যেটা করেন, তারপর দেখছেন যে তিনি অনবরত ঘামছেন। তো এরপর যেটা হয়, তিনি আসলে গ্লাসটা খুলে দেন, এবং গ্লাসটা খুলে দেওয়ার পরেও তিনি ফিল করছেন আসলে বাহির থেকে অত্যন্ত গরম বাতাস ভিতরে আসতেছে। এই শীতের মধ্যেও তিনি ফিল করছেন, কনকনে শীতের মধ্যে যে তার প্রচন্ড গরম লাগছে, তিনি ঘামছেন অনবরত। এরপর যেটা হয়, উনি তার পাশে বসে থাকা স্বপনকে ডাকতেন। স্বপন যেটা বলে যে ভাই আপনি
কেন এটা ছেড়ে দিয়েছেন আর কি, এসি দিয়েছেন আবার জানালাগুলো দিয়েছেন, কি ব্যাপারে, আমার তো প্রচন্ড ঠান্ডা লাগছে। তো তখন তিনি বললেন, দেখ আমি ঘামছি, তুই দেখতে পাচ্ছিস না? তো বলছে, কই আপনি ঘামছেন? তার মানে তিনি এটা বোঝাতে চাচ্ছেন এখানে যে তিনি ঘামছেন, শুধু তিনিই ফিল করছেন, তিনিই দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন, কিন্তু তার সামনে বসে, তার পাশে বসে থাকে স্বপন কিন্তু সেটা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তো যাই হোক, এক পর্যায়ে তিনি আসলে যেহেতু স্বপ্নে অনেক কষ্ট হচ্ছিল, ঠান্ডা লাগছিল, প্রচন্ড ঠান্ডা লাগছিল, তো তিনি গ্লাসটা উঠায় দেন। এরপর তিনি ধীরে ধীরে এসিটা চালায় রাখেন। একটু পরে তিনি বুঝতে পারেন যে সবকিছু নর্মাল হয়ে যাচ্ছে। 5 মিনিট 10 মিনিট গাড়ি চালানোর পর তিনি দেখছেন যে তারা আসলে না, ইটস ওকে, এখন তারা একটু একটু করে শীত অনুভব হচ্ছে, তো তিনি এটাকে নর্মালি নিলেন। তো যাই হোক, এরপর তিনি গাড়ি চালাচ্ছেন, চালাতে চালাতে হঠাৎ করে তার মনে হচ্ছে যে গাড়িটা মনে হচ্ছে যেন ভাইব্রেট করতেছে, মনে হচ্ছে মানে একটু করে লাফাচ্ছে একটু। তো রাস্তাও ভালো, তিনি একটু অবাকই হলেন যে হঠাৎ করে এরকম হচ্ছে কেন গাড়ি। তো তার পাশে বসে থাকা তিনি স্বপনকে জিজ্ঞেস করলেন, স্বপনকে ডাক দিয়ে তিনি জিজ্ঞেস করলেন যে তিনি কিছু ফিল করছে কিনা সে। কিন্তু স্বপন তো বললেন, কই না তো, আমি কোনো গাড়ি তো ঠিকই নর্মাল চলতেছে, কোনো ভাইব্রেট হচ্ছে না বা কোনো জাম করছে এরকমও কিন্তু হচ্ছে না। তো আসলে হারুন ভাই যেটা মনে করেন যে হয়তো এটা আসলে কোন রকম হতে পারে আর কি, ভূমিকম্প হতে পারে, হওয়ার কারণে তিনি হয়তো ফিল করেছেন এরকম অবস্থা। তো তিনি কিছুটা গাড়ির গতি স্লো করে দিলেন, ধীরে ধীরে গাড়ি তিনি চালাচ্ছিলেন। এদিকে স্বপ্ন একটু একটু করে তন্দ্রার জন্য সে মোটামুটি একটু করে ঘুমাচ্ছে। তো যাই হোক, এরপরে কিছুক্ষণ পর দেখা যাচ্ছে যে আসলে মানে এটাও স্বাভাবিক হয়ে যায়, তিনি এটাকে নর্মালি নেন। এখন পর্যন্ত তিনি কোনো ভৌতিক কিছু এটা কিন্তু চিন্তা করেন নাই বা ভাবেন নাই। তো যাই হোক, এরপরে যখন তিনি গোদাগাড়ি এসে তিনি যখন চত্বর ঘুরে ডানে পাক নিবেন, এরপর যেটা হয়, হঠাৎ করে তিনি মানে শুনতে পাচ্ছেন যে গাড়ির ভিতর থেকে, আমরা যেমন ওই যে দেখি না যে কষায় যখন মানে তার চাপ্পড় বা দা দিয়ে যে হাড় কাটে কোবাই, ঠিক আছে, হাড় কাটে, গরুর হাড় বা খাসির হাড় যেভাবে কাটে, সেরকম মনে হচ্ছে কেউ ভিতর থেকে এরকম হাড় কাটতেছে, অনেক জোরে জোরে শব্দ হচ্ছে। এই শব্দটা স্বপ্ন ঘুমিয়েছিল, স্বপ্ন কিন্তু উঠে জিজ্ঞেস হচ্ছে, ভাই আপনি কিছু শুনতে পাচ্ছেন? হারুন ভাই বলে যে আসলে আমিও তো শুনতে পাচ্ছি, এরকম হচ্ছে কেন? তিনি গাড়িটা স্লো করে থামিয়ে তিনি দরজাটা খুলে অ্যাম্বুলেন্সের দরজা করে দেখেন তার ভিতরে সবকিছু নর্মাল, লাশ রাখা আছে, পাশে মেয়েটা একটু তন্দ্রাচ্ছন্ন, সে মনে হচ্ছে যে হিলার দেশে ঘুমিয়ে আছে এরকম মনে হচ্ছে না, সবকিছু নর্মাল। এরপর যেটা করেন তিনি আবারও গাড়ি চালানো শুরু করতে এইভাবে আবারও কিছুক্ষণ গাড়ি চালানোর পর তিনি বুঝতে পারছেন এরকম অনেক জোরে জোরে শব্দ হচ্ছে, কেউ মনে হচ্ছে হাড় কাটতেছে জোরে জোরে। তো এইবারও তিনি আসলে গাড়ি থামিয়ে আবার পিছনে এসে ঘুরে দেখতেছেন যে না, সবকিছু আসলে নর্মাল, কোনো কিছু নাই ভিতরে, তিনি কিছু করতে পারছেন না। এইবার আরো তিনি আসলে এটাকে স্বাভাবিক ভাবেই নিলেন। এরপরে 2-3 থেকে 4 এরকম হয়েছে। প্রত্যেকবার হওয়ার পরে আসলে তারা দুজনেই আসলে একটু ভয় পেয়েছে যে আসলে এরকম হচ্ছে কেন। 4বার বেলা এসে তিনি আসলে মেয়েটাকে জাগে, স্বপন মেয়েটাকে জাগিয়ে তুলে তাকে জিজ্ঞেস করেন যে এরকম মানে হচ্ছে কেন। তো তিনি মেয়েটা বলে যে কই না তো, আমি তো কিছু শুনতে পাই না, তো ঘুমিয়েছিলাম, এরকম কোনো কিছু আমি ফিল করি নাই। তো যাই হোক, এরপর যেটা হয়, ওনারা গাড়ি চালানো শুরু করেন। তো গাড়ি চালাতে চালাতে এবার হারুন ভাই যেটা ফিল করছেন, মনে হচ্ছে যে স্লো হয়ে যাচ্ছে, অনেক ভারী হয়ে যাচ্ছে, গাড়ি চলতেছে না, ঠিক আছে। তো জিজ্ঞেস করলেন, স্বপনকে ভাই জিজ্ঞেস করলেন যে দেখতো যে পিছনে কিছু হয়েছে কিনা, বা গাড়ির চাকা কি লিক হয়ে গেল নাকি, পাংচার হয়ে গেল নাকি। তো স্বপন নেমে 4টা চাকায় চেক করে দেখছে না, সবকিছু ওকে নর্মাল, ঠিক আছে। তবে গাড়ি এত ভারী হচ্ছে কেন বা স্লো যাচ্ছে কেন, তিনি যতই গতি দেওয়ার চেষ্টা করছেন কিন্তু গতি উঠতেছে না। তারা কিন্তু এই পর্যায়ে কিন্তু অনেক বেশি ভয় পেয়ে গেছেন, কিন্তু তা আসলে মানে এটাকে নর্মালি নেওয়ার কিন্তু সময় তাদের ছিল না, তার ভাবারও কোনো সুযোগ ছিল না, তারা কিন্তু অলরেডি ভয় পাচ্ছেন। আবার গাড়ি চালাতে শুরু করলেন। তো গাড়ি চালাতে এখন আমরা অনেকেই জানি কিন্তু যে ওই রাস্তাটা আসলে অনেক নির্জন রাস্তা, ওই রাস্তার চারপাশে গাছগাছালি এবং পাশে কিন্তু অনেক মাঠ ক্ষেত আর কি। তো ওই দেখুন, তখন হয়তো বা আনুমানিক 2টা বা 2:30 বাজে। ওই সময়টা আসলে ভাই উনি মানুষজন ওখানে থাকার কোনো প্রশ্নই ওঠে না, রাস্তায় কোনো মানুষজন নাই, কোনো একটা গাড়ি নাই, একদম শ্মশান মতো হচ্ছে, একদম নিরিবিলি, একটা পাখির বা ঝিঝি পোকার কোনো ডাকও নেই, এত সব নিরিবিলি শব্দ আর কি, মানে অবস্থা আর কি। তো তিনি আবারও গাড়ি চালানো শুরু করলেন। তো শুরু করতে হঠাৎ করে তিনি সামনে হেডলাইটের আলোতে দেখতে পেলেন যে সামনে
কোনো একটা মানে মোড়ে একটা মেয়ে একদম লাল বেনারসি শাড়ি পরে হাত ইশারা করে তাকে গায়ে থামানোর ইশারা করতেছে। তো এই পর্যায়ে আসলে হারুন ভাই মানে স্বপনকে জিজ্ঞেস করলো যে তুই কিছু দেখতে পাচ্ছিস? তো স্বপন বললো যে ভাই একটা তো মেয়েকে দেখছি এরকম এত রাতের বেলা, তখন 2:30 বাজে আর কি, 2টা 2:30 বাজে। এই সময় আসলে কোনো মানুষ নাই, কিছু নাই, এই সময় একটা মেয়ে শাড়ি পরি অবস্থায় মনে হচ্ছে সে বিয়ের কোণে, এরকম সে কি করছে বা কোথায় যাবে এরকম কিছু। তো ভাই তখন স্বপন বললো ভাই হয়তো কোনো বিপদেও পড়তে পারে, আপনি গাড়িটা থামান। তো কাছে এসে গাড়িটা তিনি থামালেন। থামিয়ে গ্লাস নামায় দেওয়ার পরে স্বপন জিজ্ঞেস করলো যে আসলে তিনি কি করছেন, মানে কোথায় যাবেন বা কি অবস্থা। তো মেয়েটা খুব করজোড়ে অনুরোধ করে বললো যে তাকে সামনে নামায় দেওয়ার জন্য, তার এখন বিয়ে, তাকে বিয়েতে পৌঁছাতে হবে, অ্যাটেন্ড করতে হবে তার বিয়ে, এবং তাকে যেতে হবে। তারা কি পারবেন কিনা একটু সামনে নামিয়ে দিতে। তো আসলে স্বপন বা হারুন ভাই তখন বললো যে আসলে এত রাত আপনি কোথায় বিয়েতে যাবেন বা ভালো কি মন্দ, আর আমাদের সামনে তো সিট নাই, আপনি মেয়ে মানুষ, আপনি চাইলে পিছনে বসতে পারেন, পিছনে একটা লাশ আছে এবং সাথে একটা মেয়ে আছে, আপনারা বসতে পারেন, এই আর কি। তো মেয়েটা এক কথায় রাজি হয়ে যায়। তো মেয়ে তখন স্বপন এসে দরজা খুলে দিয়ে দেন অ্যাম্বুলেন্সের ভিতরে, তখন স্বপন দেখলো যে আসলে মেয়েটা ঘুমিয়ে আছে। তো পাশে উঠে আসলে মেয়েটা বসে যান। তো এরপর যেটা হয়, তিনি গাড়ি চালানো শুরু করেন। গাড়ি চালাতে চালাতে হয়তো বা 2-3 মিনিট গাড়ি চালাচ্ছেন, হঠাৎ করে তারা দুজনে ফিল করতে পারছেন যে গাড়ির মধ্যে যেন ভূমিকম্প হয়ে যাচ্ছে, মনে হচ্ছে কেউ যেন খুব মারামারি ধস্তাধস্তি করতেছে। তারা তো এমনিতে অলরেডি ভয় পেয়ে আছেন, তাদের মধ্যে একটা ঘটকা আছে যে আসলে এত রাতে কোথায় বিয়ে হয়, মানে তারা প্রচন্ড ভয় পেয়ে আছেন, কিন্তু তারা আসলে ভয়ে সেটা প্রকাশও করতে পারছেন না, এমন একটা অবস্থা। কারণ তাদেরকে লাশ কিন্তু অ্যাম্বুলেন্স চালাতেই হবে, লাশটাকে রেখেই আসতে হবে, তাই না? মাঝপথে তো সেরে পালাতে পারেন না। তো যাই হোক, তিনি স্বপন তারা দুজনেই আসলে পিছনে নেমে আসলে সাহস পাচ্ছেন না, এমন একটা অবস্থা। তো তারপরে আসলে পিছনে এসে দেখেন যে মেয়েটা আসলে বসে আছে, কোণে সে বসেই আছে, এবং পাশে যে মেয়েটা ছিল ডেড বডির সাথে, সেই মেয়েটা আসলে ঘুমিয়ে আছে। তো এরপর যেটা হয়, ওই মেয়েটা জিজ্ঞেস করে যে হাসি মুখে যে আপনারা গাড়ি থামালেন কেন, কি হয়েছে? তো বলেছে, তখন তিনি আসলে হারুন ভাই বললেন যে আসলে ভিতর থেকে এমন অনেক শব্দ হচ্ছে, অনেক ধস্তাধস্তি হচ্ছে, আপনি মানে কি অবস্থা, আপনি কি করছেন? তো বলছে কই না তো, আমি তো একদম চুপচাপ বসে আছি। হ্যাঁ আপনার কথা, আপনাদের মাথাটা ঠিক আছে তো, এরকম ভাবে বলছেন এটা। তো হারুন ভাই একটু লজ্জায় পেলেন, হয়তো তিনি ভাবছেন হয়তো তার হ্যালুসিনেশন হতে পারে, তার মধ্যে তিনি এত কিছু ফেস করেছেন এর মধ্যে, জাস্ট অ্যাম্বুলেন্সের ভিতরে, হয়তো তার কি সবকিছু হ্যালুসিনেশন, এটা আসলে হ্যালুসিনেশন, এটা তিনি বুঝতে পারছেন না। আর হ্যালুসিনেশন হলে তো একজনের হবে, দুজনেরই কি হ্যালুসিনেশন হয়? তো তারা দুজনেই আসলে একটু লজ্জায় পাইছেন যে আসলে এইভাবে আমাকে মেয়েটা বাবা বললো। তারা আবার গাড়ি চালানো শুরু করে, চালানো শুরু হতে আবার ওরকম ধস্তাধস্তি, মনে হচ্ছে যে গাড়িটাকে জানা উল্টে ফেলবেন, এরকম গাড়িটা এক পাশে মানে লাফাচ্ছিল, এরকম একটা অবস্থা। উনি মানে অ্যাক্সিডেন্ট করে ফেলতেন এমন একটা রাস্তা, হার্ড ব্রেক মারছেন তিনি, বেল্ট গাড়ির বেল্ট পরেছিলেন, হ্যাঁ সিট বেল্ট পাহা ছিল, এত জোরে যে একটা হার্ড ব্রেক মারছেন, তিনি একদম প্রায় তার সামনের গ্লাসের কাছে চলে গেছেন একটা এমন অবস্থা। তো তিনি যেটা করেন যে বেরিয়ে আসেন, বেরিয়ে এসে তিনি আবার দেখেন সবকিছু নর্মাল। তো মেয়েটা ওইভাবে বলতেছে আপনি কিভাবে গাড়ি বারবার থামাচ্ছেন কেন? তো এভাবে একটু মানে স্বপন একটু খেপে যায়, খেপেই বলে যে এভাবে আপনি ধস্তাধস্তি কোথায় শব্দ হচ্ছে, আমি তো গাড়িতে অ্যাক্সিডেন্ট করে ফেলতাম আমরা, ঠিক আছে? তো এরপর যেটা হয়, আসলে দুজনেই কিন্তু বুঝতে পারেন আসলে স্বাভাবিক কিছু হচ্ছে না তাদের সাথে, কিছু একটা খারাপ হচ্ছে তাদের সাথে। তো তারপরে তারা ভয়ে ভয়ে গাড়ি চালাচ্ছেন, ধীরে ধীরে গাড়ি চালাচ্ছিলেন আর কি হারুন ভাই। এরপর যেটা হয়, তিনি গাড়ি চালাতে চালাতে এরপরে একটু মানে 5 থেকে 10 মিনিট তিনি গাড়ি চালিয়েছেন। এরপরে গাড়ি চালানোর হঠাৎ করে একটা আর্তনাদ চিৎকার, তো আর্তনাদ চিৎকারে তিনি আসলে আবারও ওই হার্ট ব্রেক বসে থেমে যান। থেমে এসে মানে কোনো বিপদ হলো নাকি চিন্তা করে তিনি এসে বেড়ে মানে সে গেট খুলে দেখতেছেন যে মেয়েটা ডেড বডির সাথে ছিল, সে মেয়েটা নিচে পড়ে আছে এবং মনে হচ্ছে সে সেন্সলেস হয়ে গেছে, এবং পাশে যে কোণে এসে যে মেয়েটা ছিল সে মেয়েটাও নেই। তো কোথাও বোধা হয়ে গেল, তারা একটু ঘটকা খাইলেন যে কি ব্যাপার, দরজা তো আমরা বাইরে থেকে লক করা, কিভাবে এটা হলো, বের হয়ে গেল, ঠিক আছে? উনি মানে অদ্ভুত কিছু যে তাদের সাথে ঘটছে তারা কিন্তু টের পেয়ে গেছিলেন, তারা কিন্তু ভয় পাচ্ছেন। কারণ কি করবেন, তাদেরকে তো চালাতে হবে, উপায় নাই, তাদের কাছে কিছু করার নাই, তারা আল্লাহ আল্লাহ করছেন। তো যেটা হচ্ছে কি, হারুন ভাই সেইভাবে তিনি আসলে নামাজের মানুষ ছিলেন না, তিনি দোয়া কালমাও তেমন কিছু জানতেন না, তিনি জাস্ট একটু আল্লাহ 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 করছিলেন আর কি। তো
মেয়েটাকে আসলে পানি দিয়ে উঠানো হলো, পানি ইয়ে করে মাথায় পানি দিয়ে এবং চোখ মুখে পানি দিয়ে একটু পরে উঠে আসলে তাকে জিজ্ঞেস করলেন কি হয়েছিল। তো মেয়েটার থেকে যেটা শুনলেন সেটা শুনে আসলে মানে তারা আসলে দাঁড়িয়ে থাকার পরিস্থিতি ছিল না, মনে হচ্ছিল তারা সেন্সলেস হয়ে যাবে, মানে তিনজনই মানে আবার সেন্সলেস হয়ে যাবে এরকম একটা অবস্থা। তো মেয়েটা যেভাবে বলে যে আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ করে আমার একটু ঝাঁকুনিতে ঘুম ভেঙে যায় এবং ঘুম ভেঙে পাশে তাকিয়ে দেখি যে একটা কোণে বসে আছে, শাড়ি টাড়ি পরে বসে আছে, কিন্তু মুখটা ওই পারে ফিরিয়ে আছে। আমি ডাকলাম যে কি ব্যাপার, কে আসলো ভিতরে। তো আমি একটু গায়ে হাত দিয়ে দেখলাম, ঠিক আছে, তাকে ডাকলাম এবং যাকে আমি তার চেহারা যা দেখেছি তা দেখার জন্য আমি কোনোদিন প্রস্তুত ছিলাম না এবং আমি কোনোদিন জীবনে দেখতেও চাইব না। দেখলাম যে ওটা আর কেউ না, আমার নিজেরই বোন। যে বোনটা আসলে আমার সামনে শুয়ে আছে, ডেড বডি হয়ে, মৃত হয়ে শুয়ে আছে এবং তার চোখ পুরো একদম পুরোটা লাল হয়ে গেছে, একদম রক্তবর্ণ হয়ে গেছে, কোনো চোখের মধ্যে মনি ছিল না, মানে অত্যন্ত ভয়ঙ্কর একটা রূপ ছিল। মানে যেটা তিনি আসলে ওটা দেখে তিনি আসলে মেয়েটা চিৎকার দেয়। তো এটা শুনে আসলে মানে তারা মনে হচ্ছে সেন্সলেস হয়ে যাবে অবস্থা। তো কিছু করার ছিল না, নিজেরা কোনো মতে। হারুন ভাই একটু সাহসী মানুষ ছিলেন, তিনি আসলে অনেক বিভৎস লাশ তিনি দেখেছেন। তো তিনি নিজেকে একটু সামলিয়ে, কারণ তিনি চিন্তা করছেন যদি আমি এখানে গাড়ি না চালাই বা আমি যদি ভয় পেয়ে যাই একদম, বা ওদেরকে বোঝাতে দিয়ে যে আমি ভয় পেয়ে গেছি, তাহলে তারাও কিন্তু আসলে অনেক বেশি ভয় পাবে, এগুলো ছেড়ে দেখাচ্ছে অ্যাম্বুলেন্স থেকে সব পালায় যাবে। তো কোনো মতে আসলে মেয়েটা আর পিছনে একা থাকতে চাচ্ছিল না। তো স্বপনকে আসলে জোরাজোরি করে ভাই, হারুন ভাই আসলে জোরাজোরি শুরু করে। তা হারুন ভাই আসলে পাও জোরে ধরে আর কি, হারুন ভাই পাও জোরে ধরেছে আর কি। স্বপন বলছে ভাই আমি পিছনে থাকবো না ভাই, আমার আসলে এটা দেখার মানে আমার এই আসলে লাশের সাথে থাকা সম্ভব না ভাই, খারাপ কিছু হচ্ছে ভাই, আমাকে পিছনে রাখলে আমি বাঁচবো না। মানে ও খুব সাদাসিধা একটা ছেলে ছিল, স্বপন ভাই যেভাবে বললেন, খুব সাদাসিধা ছেলে ছিল। তো ওই করজোর করে মানে কানাকাটি শুরু করে ভাই আমি পিছনে থাকবো না, আমি ভাই বাঁচবো না, পিছনে রাখলে ভাই আমি বাঁচবো না ভাই, এইরকম শুরু করে। এখন ভাই ওকে সান্ত্বনা দিয়ে যদি কিছু হয়নি এরকম ভাবে বলে তাকে ইয়ে দিয়ে আর কি সান্ত্বনা দিয়ে তাকে পিছনে আসলে কোনো মতে ঠেলাঠেলি করে তাকে বসিয়ে দিয়ে তিনি গাড়ি চালানো শুরু করেন। তো গাড়ি চালানো শুরু করার পর তিনি একদম নর্মালি আর কোনো কিছু তার সাথে ঘটে নাই। এরপর তিনি একদম সরাসরি তার গন্তব্যে কাছাকাছি ছিলেন এবং চলে গেলেন আর কি। গাড়ি ছেলে খুব দ্রুতই তিনি চলে গেলেন গন্তব্যে এবং লাশ টাশ নামিয়ে দিয়ে তিনি আসলে ইয়ে করে রেখে চলে আসেন, তার পাওনা বুঝিয়ে তিনি আর চলে আসেন, বাসায় চলে আসেন। তো বাসায় আসেন যেটা হয় কি, তিনি রাজশাহীতে একটা মেসে থাকতেন, দুজনেই স্বপন এবং হারুন ভাই দুজনেই পাশাপাশি রুমে আর কি তিনি একটা মেসে থাকতেন। তো মেসের নামও তিনি আমাকে বলেছেন, কিন্তু আমি সংগত কারণে নামটা আমি বলছি না। তো সেই মেসে আর কি তারা শুয়ে পড়েন। তো যেটা হচ্ছে কি, লিসেনাররা আপনারা কি গেস করেন যে এরপরে কিছু কি আর হয়েছে না, ঘটনা কি এখানেই শেষ? আসলে ঘটনাটা এখানে শেষ না, এখান থেকেই শুরু। ওই যে প্রথমে আমি বললাম যে এখান থেকে আসলে এই 2012 সালের ঘটনাটাই হারুন ভাইয়ের জীবনটা উলট পালট করে দিয়েছে, ঠিক আছে? তো আসলে এই ঘটনাটা এখন শেষ না। তো রাসেল ভাই আসলে আমি যেটা করছিলাম এর আগে, ফুল ঘটনাটা আমি আসলে স্টোর করছিলাম, রেকর্ড করার পর যেটা হয় কি 50 মিনিটের একটা লম্বা অডিও ক্লিপ হয়ে যায় এবং যখন আপনাকে ওটা সেন্ড করতে যাই ওটা সেন্ড হচ্ছিল না। তো আমি যাই হোক ফার্স্ট পার্টটা আমি শেয়ার করলাম, সেকেন্ড পার্টটা ইনশাল্লাহ সামনে কোনো এপিসোডে আমি আর কি পাঠাবো। তো যেহেতু পাঠাতে পারছিলাম না, এই কারণে আমি সামনে ইনশাল্লাহ কোনো ইয়েতে আর কি এপিসোডে পাঠাবো। তো রাসেল ভাই এই ছিল ঘটনা সেকেন্ড পার্টটা ইনশাল্লাহ আমি সামনে শেয়ার করব। তো আপনারা ঘটনাটা আসলে কেমন ছিল অবশ্যই জানাবেন। আর এই ঘটনাটা একদম ট্রু সত্য ঘটনা ভাই, এখনো ওখানে রাজশাহী মেডিকেলে তিনি সামনে ওখানে এখনো তিনি অ্যাম্বুলেন্স চালাচ্ছেন। হ্যাঁ, তো তিনি আসলে তার মুখে এক্সপ্রেশন যেটা দেখেছি, তিনি আসলে অত্যন্ত একটা মানে সবকিছু হারিয়ে একটা মানুষ যেরকম নিঃস্ব হয়ে যায় সেরকম একটা অবস্থা তার। এরকম সামনে হয়তো এপিসোডে আমি সেই বিষয়গুলো শেয়ার করবো। তো রাসেল ভাই অনেক হয়তো ভুল ত্রুটি করে ফেলছে, অনেকে খুব সাজিয়ে গুছিয়ে বলতে পারেনি। তো এটাকে আপনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ইনশাল্লাহ সামনে কোনো এপিসোডে আবার পাঠাবো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com।
Russell. এই ছিল আমাদের আজকের আয়োজন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পৃথিবীর যেখানে যাই ঘটুক না কেন, এই 2টা ঘন্টা আমার সাথে আপনাদের সবার জমজমাট হয়ে উঠুক, সেই প্রার্থনা করি আল্লাহ তাআলার কাছে, এবং আশা করছি আমরা সবাই ক্রমাগত সামনের দিকে এগিয়ে যাব। আমাদের যে ইমেল অ্যাড্রেস সেটা তো আপনাদের জানাই আছে। আপনারা অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমার সাথে থাকুন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। কেন তুমি আসো? আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? Booth.com with Russell.